চাঁদপুরে জাহাজে হত্যার শিকার ৭ জনের চলছে ময়নাতদন্ত। আজই করা হবে পরিবারের কাছে হস্তান্তর। নৌ পরিবহন কর্মীদের বিক্ষোভ। পদ্মা সেতু হয়ে প্রথমবার খুলনা ঢাকা রুটে চালু জাহানাবাদ এক্সপ্রেস। ব্যবস্থাপনা আর টিকিটের দাম নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। আমি অনেক সময় একটু লেট হলো ট্রেনে যাওয়ার চেষ্টা করি। জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাপ। ধর্ম নির্বিশেষে সবার অধিকার রক্ষার প্রতিশ্রুতি। চাঁদপুরে 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে নৌ পুলিশ। এর মধ্যে নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশ। এদিকে ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে চাঁদপুরের নৌযান শ্রমিকদের। এর আগে গতকাল দুপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবাহী লাইটার জাহাজ এমভি আল বাখেরা থেকে 7 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এ ব্যাপারে আরো তথ্য জানানোর জন্য আমাদের সহকর্মী কাদের পলাশ অপেক্ষা করছেন। পলাশ, চাঞ্চল্যকর এই যে 7 জনকে হত্যা করা হলো, এই হত্যাকাণ্ডের নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন। মূলত হত্যাকাণ্ডের পর, ঘটনার পর পুলিশ যখন বিষয়টি জানলো, পুলিশ প্রশাসন বিভিন্ন তরফ থেকে কিন্তু বাহিনীরা ওখানে সদস্যরা কিন্তু অবস্থান করেছে এবং সেখানে দেখেছে যে প্রত্যেকটা রুমে আলাদা আলাদাভাবে প্রত্যেকজনকে খুন করা হয়েছে। একেবারে খুন যে উদ্দেশ্য প্রণোদিত বা পরিকল্পিত সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত, কারণ এই ঘটনার পরে অর্থাৎ ডাকাতি বলে যদিও চালানো হয়েছে বা ডাকাতির দাবি করা হচ্ছে, কিন্তু ওই লঞ্চ থেকে কোনো কিছু খোয়া যায়নি। কিন্তু এটাও কিন্তু একটা ভিত ধরে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করছে এবং ইতিমধ্যে 2টা মোবাইল সিজ করেছে বা পেয়েছে, সেটা নিয়েও কিন্তু তারা কাজ করছে। তো আমরা এখানে যারা নৌ পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, জেলা পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা বলছেন কিন্তু বিষয়টি মানে খুব গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে এই যারা নিহত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের স্বজনরা ইতিমধ্যে চাঁদপুর সদর হসপিটালের সামনে অবস্থান করছেন। তাদের ইতিমধ্যে কিছু আনুষ্ঠানিকতা আছে, বিশেষ করে পোস্টমর্টম শেষে তাদের হাতে হচ্ছে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে, তারপর তারা হয়তো তাদের বাড়ি বা গন্তব্যে যাবে। তো আমি এখানে পুলিশ যেটা বলছে যে এখন পর্যন্ত তারা যতটুকু ধরতে পেরেছে এটা একটা পরিকল্পিত খুন, কারণ এছাড়া শুধুমাত্র মানুষ মারার জন্য, তাদেরকে হত্যা করার জন্যই এসেছে এটা ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে এবং জোরালোভাবেই তারা এটাই মনে করছেন। আমি এখানে চাঁদপুরে যারা নৌ শ্রমিক আছেন তারা ইতিমধ্যে কিন্তু ঘাটে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করবেন এবং তাদের দাবি কিন্তু বিভিন্ন ধরনের দাবি আছে, নৌপথে চাঁদাবাজি, তাদের আইডি কার্ড দেয়া, নানান ধরনের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে তারা করে আসছে এবং আজকে তারা কিন্তু এই যে তাদের শ্রমিক, তাদের সহকর্মীকে হত্যা করা হয়েছে তার এই সঠিক বিচার এবং সঠিক তদন্তের জন্য তারা কিন্তু দাবি জানাবে এবং তারা বিক্ষোভ কর্মসূচি পরে বলছে যে যদি দ্রুত সময়ের মধ্যে এর সাথে সম্পৃক্তদেরকে গ্রেপ্তার করা না হয়, তাদের আইনের আওতায় না আনা হয়, তাহলে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচি দিবে, এমনটাই জানিয়েছে এখানকার যারা শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন, এসব নেতৃবৃন্দ। শুনছিলাম আমরা। ধন্যবাদ পলাশ। পদ্মা সেতু হয়ে নতুন রুটের প্রথমবার খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে জাহানাবাদ এক্সপ্রেস। আজ সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। এর আসন সংখ্যা 768টি, বগি 12টি। আর রেলের দেওয়া সময়সূচি অনুসারে সকাল 9:45টায় ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল। ঢাকা থেকে আবারও ছেড়ে যাবে রাত 8টায় এবং খুলনায় পৌঁছাবে 11:40। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল 11:15টায়। 80টি যশোরে বেনাপোল পৌঁছানোর কথা বেলা 2:30টায়। আর ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা 3:30টায়। ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা 7:10। অনেক আগের থেকে ট্রেন জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় একটু লেট হলেও ট্রেনে যাওয়ার চেষ্টা করি। জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি। তো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। বাসে গেলে তো অনেক ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে।
যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে আজ থেকে শুরু হয়েছে জাহানাবাদ এক্সপ্রেস, যেটি খুলনা ঢাকা রুটের ট্রেন চলাচলের খবর। এটি আমরা আরও বিস্তারিত করে আপনাদের জানাবো, কারণ প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, আপনি তো এই ট্রেনেই আছেন, সকাল 6টায় তো এটি ছেড়ে এসেছে এবং আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম 9:45টায় ঢাকায় পৌঁছানোর কথা, ইতোমধ্যে তো ঢাকার কাছাকাছি পৌঁছে গেছে ট্রেনটি। বর্তমান অবস্থান সম্পর্কে জানাবেন, যাত্রীদের মধ্যে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছেন তাও জানতে চাই। যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, বৃষ্টি। নতুন এই ট্রেনের যাত্রী হতে পেরে নিজেকে অনেকেই সৌভাগ্যবান মনে করেছে, কারণ কেউ কোনো কাজ ছাড়াই শুধুমাত্র এই ট্রেনে চড়বে দেখেই কিন্তু ট্রেনের যাত্রী হয়েছে। তবে অনেকেই পরিবার পরিজন নিয়ে বিভিন্ন কাজেও কিন্তু ঢাকায় গমন করছেন। ঠিকই বলেছেন, এটি 9:45 কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল। আমরা এখন যে অবস্থানে রয়েছি সেটি হচ্ছে 3 মিনিট আগে পদ্মা সেতু আমরা পার করেছি, তারপরে অর্থাৎ ঢাকার প্রান্তে এখন ট্রেনটি অপেক্ষা করছে। তবে এটি ঘন্টাখানিক লেটে চলছে। শুরুতে ঠিকই ছিল 1-2 মিনিটে লেটে হয়তো খুলনা রেল স্টেশন থেকে ছেড়েছিল। তারপর যে বিভিন্ন স্টেশনগুলো রয়েছে মূলত প্রথম দিন, সেখানে একটু কিছু সময় বিলম্বিতভাবেই ট্রেনটি ছেড়েছে। তারপর মাঝে একটা জায়গায় আবার সুন্দরবন এক্সপ্রেসকে এটি ক্রস করেছে, সেখানেও আরও প্রায় 15 মিনিট এটি অতিবাহিত করেছে। সে কারণে প্রায় 1 ঘন্টা বা তার একটু বেশি হতে পারে, সেটি আমরা এখনই বলতে পারছি না। কমলাপুর পৌঁছানোর পরে হয়তো বলতে পারবো যে আসল টাইমটা কোন সময় এটি পৌঁছাবে। তবে যাত্রীরা ভীষণ খুশি। আমরা যদি একটু যাত্রীদের সঙ্গে কথা বলি, একটু সামনের দিকে যাব, যাত্রীদের সঙ্গে কথা বলবো যারা এই ট্রেনের যাত্রী হয়েছে। কেমন লাগছে নতুন যাত্রী হয়ে? ভালো লাগছে, ভালো লাগছে। শর্ট টাইমে যেতে পারছি, নতুন পথ, সব মিলিয়ে ট্রেন জার্নি ভালো লাগছে। অল্প সময় যেতে পারছেন, নতুন পথ, সব মিলিয়ে ভীষণ ভালো। এই ট্রেনের ব্যবস্থাপনাতে আপনি কতটা সন্তুষ্ট এবং ভাড়াটা নিয়ে আপনি কি বলবেন? ভাড়াটা নিয়ে খুবই খুশি। এটা এত মাত্র 445 টাকা, এত সুন্দর একটা পরিবহন যা ভাবাই যায় না আমাদের দেশে। খুবই খুশি। তবে যারা নড়াইল থেকে উঠেছে, লোহাগাড়া থেকে উঠেছে, তারা কিন্তু ভাড়া নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বেশ বৃষ্টি, তারা বলেছে তাদের যে নড়াইল থেকে যে দূরত্ব, সেই দূরত্বর তুলনায় ভাড়াটা বেশি হয়েছে। খুলনা থেকে হয়তো ভাড়াটা ঠিক ছিল, এই বিষয়টাতে রেল কর্তৃপক্ষ আগামীতে নজরে আনবে। এবং যাত্রীরা এটাও বলেছে একটি ট্রেন দিয়ে আসলে হবে না, একাধিক ট্রেন লাগবে, তাহলে মানুষ সুন্দরভাবে যাতায়াত করবে, আরো বেশি স্বাচ্ছন্দ্যময় হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য প্রবীর। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোন আলাপ হয়েছে। এ সময় ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতেই এই তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। এ সময় ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথাও তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের ঘাড়ে বিদেশি ঋণের বিশাল বোঝা। গত 14 বছরে এর পরিমাণ বেড়েছে 282%। শুধু মেগা প্রকল্প বাস্তবায়নেই শোধ করতে হবে $100 বিলিয়ন বেশি। আপাতত কোনো কিস্তি বাদ না পড়লেও এর চাপ সামলাতে গলদঘর্ম অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ বিদেশি ঋণের গ্যারান্টি দিয়েছে স্থানীয় ব্যাংক। কোনো কারণে অর্থ ফেরত দিতে দেরি হলে অর্থনীতি চাপে পড়বে। হার্ড কারেন্সি বলতে মূলত মার্কিন ডলারকে বোঝে বাংলাদেশ, কেননা আন্তর্জাতিক বাজারে এই মুদ্রা সহজে বিনিময়যোগ্য, দামে ওঠানামাও কম। তাই ডলারকে কেন্দ্র করেই বিদেশি মুদ্রার রিজার্ভ করে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি ঋণের কিস্তি পরিশোধ হয় এখান থেকেই। এই রিজার্ভের অর্থে ভর করে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল কিংবা এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো তৈরি করেছে বিগত সরকার। আলোর মুখ দেখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর গভীর সমুদ্র বন্দরও। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদল আর এর মাঝেই কয়েকটি মেগা প্রকল্পের ঋণের কিস্তি শুরু হয় আগের চেয়ে বেশি গুনতে হচ্ছে প্রায় $28 কোটি। একই সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমে গেছে 90 বেশি। তাহলে এই চাপ কিভাবে সামলাবে বাংলাদেশ? প্রকল্পগুলো ঠিক আছে কিনা, কারিগরি দিকগুলো
বাস্তবায়নের সক্ষমতাগুলো, এগুলো সবই যেহেতু আন্তর্জাতিক সংস্থা, তাদের বিশেষজ্ঞরা এসে কাজ করছেন, একটা ট্রাস্ট ছিল। ইদানিংকালের কয়েকটা প্রকল্পে আমরা যেটা দেখলাম যে আসলে ওটা ধরে নেওয়াটা বোধহয় ঠিক না। প্রজেক্ট বাতিল করলে অলরেডি এটা হাফ ডান, সেখানে আপনি টাকা ইনভলভ করছেন না, টাকা তো ইনভলভ হয়েছে, এবং সেটা যদি এখন আপনি ছাড়িয়ে দেন করেন, তাইলে আবার আপনাকে কিন্তু কনসালটেন্ট হায়ার করি ওই প্রজেক্ট বানানোর জন্য বিদেশি কনসালটেন্ট আনতে হবে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট বলছে গত 14 বছরে বিদেশি ঋণ বেড়েছে প্রায় 282% বা $74 বিলিয়ন, যার সিংহভাগই দীর্ঘমেয়াদী ঋণ। গেল বছর এসব সহায়তার সুদই ছিল প্রায় $1.5 বিলিয়ন। স্বল্প মেয়াদী আর দ্বিপাক্ষিক ঋণ তো আছেই। IMF এর নতুন ঋণের অর্থ ছাড় হয় এই চাপ সামনে আরও বাড়বে। বাইল্যাটারালি বিশেষ করে এখানে তো তাদের ব্যবসায়িক ইন্টারেস্টটা খুব গুরুত্ব পায়, যে আপনি কোথা থেকে কেনাকাটা করবেন সেগুলো এখানে বলে দেওয়া হয় যে এই লিমিটের মধ্যে আপনার প্রকিউরমেন্টগুলি হতে হবে। কিন্তু সেখানেও যেটা ধরেন লাইন অফ ক্রেডিট যেগুলি আছে, সেগুলি আমরা যা আছে সেগুলো নিব কি না সেটাও তো পুনরায় ভেবে দেখা দরকার। সরকারকে এটার প্রমাণ দেখাইতে হবে যে আমাদের নিয়মকানুন, কোর্ট সিস্টেম, বিচার আচার সমস্ত কিছু ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। ওয়ান্স ইউ ক্যান ডেমনস্ট্রেট দ্যাট, তখন বাইরের লোক অটোমেটিক, এটা তো তারা আপনারা জিজ্ঞাসা করি আপনার অবস্থা জানবে না। বলা হচ্ছে জানুয়ারিতে বাজেট সংশোধন হলে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া কমাবে বর্তমান সরকার। সেক্ষেত্রে ঘাটতি মেটাতে বিদেশি ঋণের নির্ভরতা আরও বাড়তে পারে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় আশুলিয়া থানায় দায়ের হওয়া কয়েকটি মামলা প্রশ্নবিদ্ধ। একটি ঘটনায় পরিবারের অজান্তে মামলা দায়ের করেছে অন্য কেউ, আরেকটি ঘটনায় 2 জন নিহতের ক্ষেত্রে পৃথক মামলা হয়েছে 4টি, আর বাদী স্বজনরাই। মামলা বাণিজ্য আর আর্থিক লেনদেনের জন্যই একই ঘটনায় পৃথক মামলা এমন অভিযোগ উঠেছে, আর দালাল চক্রের কারণেই এমনটা ঘটেছে বলে স্বীকার করল পুলিশও। বগুড়ার সহকর্মী মেহরুল সুজনের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ছোট ছেলের লেখাপড়ার জন্যই ছিলেন আশুলিয়ায়। ছাত্র জনতা আন্দোলনে বুলেটের আঘাতে সন্তানের মৃত্যুর পর আশুলিয়া ছেড়ে বগুড়ায় বড় ছেলের কাছে চলে যান বাবা মা। তবে ছেলে সাবুরের স্মৃতি তাড়িয়ে ফিরে তাদের। আশুলিয়া থানায় ভ্যানের উপর মরদেহ তোলার ভিডিও তোলপাড় সৃষ্টি করে দেশ জুড়ে। সেই ভ্যানেই ছিল 10ম শ্রেণীর শিক্ষার্থী সাবুরের মরদেহ। 5 আগস্ট গুলিতে নিহত হন সাবুর। ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয়ে পরিবারটি। আশুলিয়া থানায় মামলা করতে গিয়ে দেখেন সাবুরের চাচাতো ভাই পরিচয়ে আগেই মামলা করেছেন শাহিদ হাসান নামের এক যুবক। সাবুরের পরিবার বলছে বাদীকে চেনেন না তারা, পরে তাদের মামলাও নেয় পুলিশ। আমরা যেখানে থাকি ওইখান থেকে একজন মামলা করেছে, ছেলেকে আমরা চিনি না, খুঁজো পাইনি, শুধু আমার নামটাই বানান ঠিক লেগছে। ওর বাবার আমাদের দেশের সম্পূর্ণ ভুলভালতি দিয়ে করছে, 119 জনের নাম দিয়ে। একটা মামলা বাণিজ্য করার জন্য এর পিছনে মামলা প্রতি মনে করেন যে 1 লাখ বা 2 লাখ টাকা করে নিয়ে সে মানে রাতারাতি কোটিপতি হতে চাইছে। কোনো নিরাপদ লোক যাতে মানে ইয়ে না হয়, ভোগান্তির শিকার না হয়, এটা আমি চাই। 5 আগস্টেই বাইপাইলে গুলিতে নিহত হন সুমন ইসলাম ও তৌহিদুর রহমান। 2টি হত্যার ঘটনায় আশুলিয়াতে মামলা হয়েছে 4টি। সুমন হত্যার ঘটনায় প্রথমে মামলা করেন তার মামা, পরে মা। আর তৌহিদুর হত্যাকাণ্ডের প্রথমে মামলা করেন স্ত্রী, পরে তৌহিদুরের ভাইও। একাধিক মামলা কেন হচ্ছে তার আরেকটি কারণ জানালেন আন্দোলনে নিহত আরেকজনের বাবা। টার্মিনালের মামলাটাই আমার আসল ছিল, ওইটাই আমি করছি। পরে এটা আবার করা লাগছে, এখানে এলাকার নেতামেতারা বলছে যে আপনারা এখানে মামলাটা করেন, করলে ভালো হবে। সাভার থানার ভিতরে 80 জন যে ওনারা নাম দিল, কারে কারে দিল এটা আমরা সঠিক জানি না। আইনজীবীরা বলছেন এভাবে মামলার কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই সকল মামলা আমাদের প্রকৃত মামলাকে দুর্বল করে দিবে। সুতরাং পুলিশ অফিসারদের এই বিষয়ে অনেক সতর্ক হওয়া উচিত। মামলা গ্রহণ করার আগে এই সকল বিষয় যাচাই বাছাই করা উচিত। পুলিশও বলছে ছাত্র জনতা আন্দোলনে নিহতদের নিয়ে মামলা বাণিজ্য করতে সক্রিয় ছিল দালাল চক্র, তাই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। এই দালাল চক্ররা ব্যবসা করার জন্য বা আসামি বিভিন্ন লোকজনকে আসামি বানায়া তাদের কাছ থেকে একটা মানে অনৈতিক সুবিধা পাওয়ার জন্য হয়তো বিজ্ঞ আদালতে পিটিশন দাখিল করেছে, সেটা বিজ্ঞ আদালত থেকে থানাকে মামলা রেকর্ড করতে বলেছে। এরকম কিছু কিছু জায়গায় আছে। একই রকমের ভিকটিম রেখে যদি 2টা বাদী হয় তাহলে নিকটাত্মীয় দেখা হয়, আর দ্বিতীয়ত যদি নিকটাত্মীয় না থাকে
তাহলে যেটা আগে হয়েছে সেটাকেই গ্রাহ্য করা হয়। আইনি ফাঁকফোকরে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতরা যেন কোনোভাবে পার না পায় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার তাগিদ ভুক্তভোগী পরিবারগুলোর। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ জনপ্রশাসন শীর্ষক সেমিনারে কথা বলছেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সরাসরি যাচ্ছি সেখানে। সঠিকভাবে বাস্তবায়ন করবে। আর রাজনৈতিক দল আমাদের সকলেই কিন্তু পরিবর্তন দরকার। আমরা গণতান্ত্রিক উত্তরণ চাচ্ছি, গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সকলের মন মানসিকতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, আমাদের আচরণের পরিবর্তন দরকার, যেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি সেই ক্ষেত্রে পরিবর্তন দরকার। তো আমাদের রাজনৈতিক দলগুলো হলো গুরুত্বপূর্ণ অংশীদার, তো তাদের বল তাদের ওপরে এবং তাদেরও সেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অতীতে যে ভুলভ্রান্তি হয়েছে তার থেকে ঊর্ধ্বে উঠে তারা যেন যে এই শহীদদের রক্ত যেন বৃথা না যায় সে ব্যাপারে তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। আর জনগণ আমরা যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, যারা ঝুঁকি নিয়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে, আমাদের কিন্তু ওই যে সজাগ ভূমিকা পালন করতে হবে। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। No office in a state is more important than that of citizens. নাগরিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তো নাগরিকরা যদি সজাগ থাকে, জাগ্রত থাকে, সোচ্চার থাকে, তারা যদি এই সংস্কারগুলোর পক্ষে যদি তারা অবস্থান নেয়, তারা যদি এটাকে জনদাবিতে পরিণত করে, জনগণকে সচেতন করে, তাহলে উই হ্যাভ এ ফাইটিং চান্স। তো আমার মনে হয় এই গুরুত্বপূর্ণ অংশীজনগুলো যে তাদের দায়িত্ব পালন করবে এবং এই ক্ষেত্রে অবশ্যই নাগরিক সমাজ, গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানুষকে সজাগ করার ব্যাপারে, মানুষকে সচেতন করার ব্যাপারে। তো আমি আমার কথা শেষ করার আগে সবাইকে আহ্বান জানাবো, আমরা আমাদের অবস্থান থেকে যেন আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করি, তাহলেই কিন্তু এই শহীদদের রক্ত বৃথা যাবে না। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। হাসপাতালে মায়ের কোল থেকেই সন্তান চুরি, এলাকায় ফিরে পুত্র সন্তান জন্মের ঘোষণাও দিয়েছেন, মসজিদের মাইকে করেছেন মিষ্টি বিতরণ। এত কিছুর পরেও আর শেষ রক্ষা হলো না, ধরা পড়েন র্যাবের গোয়েন্দা জালে। গত শুক্রবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন বৃষ্টি আক্তার, কিন্তু মুহূর্তেই পরিবারটির আনন্দরূপ নেয় বিষাদে। মায়ের কোল থেকেই চুরি হয়ে যায় নবজাতক শিশুটি। উনি অনেকক্ষণ ধরেই সবার বাচ্চা কাচ্চা নেই, সবার কাছে যায়। তারপর আমার 2 ছেলে মেয়ের ওনাকে উনি রাখছে, আমি তো ওরা দৌড়াদৌড়ি করতেছি, তো উনি রাখতেছে আমার কাছ থেকে কোলে নিয়ে, বাচ্চার খাওয়ার নিয়ে কোলে নিয়ে। আমি আর ওই ওয়াশরুমেও যাইনি, আমি ওই জায়গায় চেঞ্জ করছি, বেডেই চেঞ্জ করার জন্য একটু সামান্য দরকার ছিল ওয়াশরুমে যাওয়ার, 5 মিনিটও ঘুরতে যায় 5 মিনিটও লেট করি নেই, আয়সা দেখে উনি নেই। ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে র্যাবের গোয়েন্দা শাখা। 10টার একটু পরে আমার শাশুড়ি ফোন দিয়ে বললো যে বাচ্চা চুরি হয়েছে। তারপর আমি তাড়াতাড়ি করে আসলাম, আইসা পরিচালক মহোদয়ের সাথে দেখা করলাম। তো পরিচালক স্যার নিজেই তার স্টাফ পাঠালো, জিটি করলো। তারপর আমিও গেছিলাম, ব্যক্তিগতভাবে করা বললো, থানার লোক বললো যে ব্যক্তিগতভাবে করার দরকার নাই, জিটি যেহেতু হয়েছে একটাই হোক। শ্বাসরুদ্ধকর এক অভিযানের পর সোমবার বিকেলে রাজধানীর উত্তরখানের মধ্যপাড়ার এক বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। আমি নিজের হাতে বললে আমি আমার নাতি উঠাই দিছি, এই কথাটা শুনে আমার বুকটা আমি এই 5টা দিন আমি তবদা লেগে রয়েছি। আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার নাতিটারে যদি আমার কাছে ফিরে না দাও, আর বাপ মায়ের কাছে ফিরে না দাও, তুমি জানের বদল আমি জান দিয়ে দিব। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কোলে একটি নবজাতক নিয়ে বাড়ি ফেরেন হাসিনা বেগম। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুত্র সন্তান জন্মের বিষয়টি এলাকায় জানান দেন তার স্বামী অলি মিয়া। আমাদের ইমাম সাহেব বলছে যে ওনার বাচ্চা হয়েছে একটা ছেলে, দোয়া করার জন্য। তো দোয়া করার সময় আমরা বললাম যে ওনার ছেলে, এগুলো যে হ্যাঁ ওনার ছেলে, এতটুকু জানি। পরে শুনলাম যে এলাকায় মিষ্টিও খাওয়ানো হয়েছে ছেলের জন্য। 1.5 মাস আগে আমি দেখছি যে পুরা পেট সমান, তাহলে এই 15 দিনের ভিতরে বাচ্চা আবার কেমন হয়? হ্যাঁ, 15 দিনের বাচ্চা কেমন হয়? নবজাতকটিকে উদ্ধারের পর মায়ের কোলে ফিরিয়ে দেয় র্যাব। নবজাতক চুরির অভিযোগে হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ, ঢাকা।
সিরিয়ার পতিত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রীর ডিভোর্স চাওয়ার খবরটি সত্যি নয় এমন দাবি করেছে মস্কো। সোমবার এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়ায় আসাদ পরিবারের চলাফেরা নিয়ন্ত্রণের বিষয়টি অস্বীকার করেন। তিনি জানায় মস্কোয় জীবনযাপন নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করেননি আসমা। সোমবার তুরস্কের গণমাধ্যমগুলোয় প্রকাশ করা হয় যে মস্কোর আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন বাশার আল আসাদের স্ত্রী আসমা। কারণ হিসেবে বলা হয় যে রাশিয়ার রাজনৈতিক আশ্রয়ে তিনি ভালো নেই, যুক্তরাজ্যে ফিরতে চান। অবশ্য ব্রিটিশ সরকার আগেই জানিয়েছে নিষেধাজ্ঞা থাকায় আসাদ পরিবারের কাউকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এ পর্যায়ে আপনাদেরকে সকালের স্পোর্টস ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি। সহকর্মী সঞ্জনা আইভি অনেকক্ষণ যাবত অপেক্ষা।